প্রবল বৃষ্টি হচ্ছিল। বিকেল 4টে বেজে গিয়েছিল। 10 বছরের রাজু ভিজে অবস্থায় স্টেশনে দাঁড়িয়ে চিৎকার করছিল, চা, গরম চা। সে পূর্ণ শক্তিতে ডাকছিল। যাত্রীরা আসছিল যাচ্ছিল, কেউ তার দিকে তাকাচ্ছিল না। কারুর কিছু যায় আসছিল না যে এই শিশুটি তার অসুস্থ মা সীমার ওষুধের জন্য চা বিক্রি করছে। স্টেশনের এক কোণে 3 জন পুলিশ সদস্য বৃষ্টি থেকে বাঁচার জন্য দাঁড়িয়েছিলেন। প্রধান সিপাহী রাকেশ যাদব এবং তার সঙ্গী মোহন সিং ও মনোজ শর্মা। দেখো, ছোট এক বাচ্চা চা বিক্রি করছে, রাকেশ বলল। ওরেও বাচ্চা, এদিকে আয়। রাজুর চোখে আশার আলো ঝিলিক দিয়ে উঠল। হয়তো কেউ চা কিনবে। সে দৌড়ে পৌঁছাল। সাহেব, কি নেবেন? জবাবে ইশারা করা হলো। মোহন পুরো কেতলিটা তুলে নিল। 3 জন মিলে আরাম করে চা খেল। রাজু চুপচাপ তাকিয়ে রইল। তারপর সে সাহস করে জিজ্ঞেস করল, সাহেব, টাকা? 3 জন উচ্চস্বরে হেসে উঠল। আমরা পুলিশ, আমাদের কাছে টাকা চাইছিস? সাহেব, আমার মা খুব অসুস্থ, ওষুধের জন্য টাকা চাই। রাকেশের মুখ রাগে লাল হয়ে উঠল। এখনো বকবক করছিস? চল, পালা এখান থেকে। সাহেব, অর্ধেক টাকাই দিয়ে দিন। শুধু এটুকুই বলা ছিল যে রাকেশ তার বুকে লাথি মারল। রাজু মাটিতে পড়ে গেল। মোহন তার কানে থাপ্পড় মারল। আবার দেখলে জেলে ভরে দেব। পাশে দাঁড়িয়ে থাকা এক চাওয়ালা সাহস করে বলল, সাহেব, বাচ্চা মানুষ, ওর টাকাটা দিয়ে দিন। তাকেও মারধর করা হলো। কথা বলার সাহস হলো কি করে? একে ধরো, জেলে ভরে দাও। তুইও কি জেলে যেতে চাস নাকি পালাবি? ভয়ে রাজু কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু সেই পুলিশ সদস্যরা কি জানত যে শিশুটিকে তারা নির্মমভাবে পিটিয়েছে সে কোনো সাধারণ শিশু ছিল না। সে ছিল জেলার সিনিয়র জাজ সুনীল মেহতার হারিয়ে যাওয়া ছেলে। 8 বছর আগে যখন রাজুর বয়স ছিল মাত্র 2 বছর, সে এক মেলায় তার বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেদিন থেকে জাজ মেহতা তাকে সব জায়গায় খুঁজেছেন, কিন্তু ছেলেকে পাননি। যে মহিলাকে রাজু মা বলতো সে তার জন্মদাত্রী মা ছিল না। 8 বছর আগের এক রবিবারের দিন ছিল। জাজ সুনীল মেহতা তার 2 বছরের ছেলে রাজুকে নিয়ে শহরের বাইরে আয়োজিত বার্ষিক মেলায় গিয়েছিলেন। রং বেরঙের দোকান, খেলনার, মিষ্টিতে ঠাসা ছিল মেলা। রাজু সবকিছু দেখে খুশি হচ্ছিল। জাজ একটি খেলনার দোকানে থামলেন, মাত্র কয়েক মুহূর্ত, আর সেই মুহূর্তটি তাদের জীবনের দীর্ঘতম অপেক্ষায় পরিণত হল। ওদিকে মেলার অন্য প্রান্তে এক বেলুনওয়ালা দাঁড়িয়েছিল। লাল, নীল, হলুদ বেলুন বাতাসে এমনভাবে উড়ছিল যেন কাউকে ডাকছে। 2 বছরের রাজুর মনে হলো সেগুলো যেন তারই সাথে কথা বলছে। তার ছোট্ট পাজোড়া আপন মনে সেদিকে এগিয়ে চলল। শিশুটি কি জানত যে প্রতিটি পদক্ষেপ তাকে তার বাবার থেকে আরও দূরে নিয়ে যাচ্ছে? ওদিকে সুনীল মেহতা তখনও খেলনার মাঝে মগ্ন ছিলেন। তার মনে হয়েছিল শিশুটি পাশেই আছে। বাবা, এই গাড়িটা কেমন? তিনি পেছনে ফিরে জিজ্ঞেস করলেন। তার মনে হলো হয়তো বাচ্চাটি দোকানের কোনো কোণে লুকিয়ে আছে। রাজু বাবা, কোথায় তুমি? তিনি এক দোকান থেকে অন্য দোকানে দৌড়াতে লাগলেন। আপনারা কি নীল শার্ট পরা 2 বছরের কোনো বাচ্চাকে দেখেছেন? মেলার কর্মকর্তাদের খবর দেওয়া হলো, পুলিশকে ফোন করা হলো, ঘোষণা করা হলো, কিন্তু বাচ্চাটিকে পাওয়া গেল না। ওদিকে ছোট্ট রাজু বেলুনওয়ালার কাছে পৌঁছে গিয়েছিল। বেলুনওয়ালা এক বৃদ্ধ মানুষ ছিলেন। তিনি দেখলেন ছোট্ট একটি বাচ্চা একা দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে। বাবা, তোমার বাবা কোথায়? তিনি আদর করে জিজ্ঞেস করলেন। রাজু কথা বলতে পারছিল না। বৃদ্ধ লোকটি বুঝতে পারছিলেন না কি করবেন। তখনই পাশে চায়ের ছোট্ট দোকান চালানো এক মহিলা এই দৃশ্যটি দেখলেন। সবাই তাকে সীমা মা বলে ডাকত। কি ব্যাপার ভাই সাহেব? সীমা মা জিজ্ঞেস করলেন। বাচ্চাটা হারিয়ে গেছে মনে হয়, মা বাবাকে কোথাও পাওয়া যাচ্ছে না, রাত হয়ে গেছে, তিনি বললেন। কাল আবার খুঁজব, আজ একে আমার বাড়িতে নিয়ে যাই। বেলুনওয়ালারও এটাই ঠিক মনে হলো। সীমা মা রাজুকে নিজের সাথে বাড়িতে নিয়ে গেলেন। তাকে খাবার খাওয়ালেন, নিজের বিছানায় শোয়ালেন। তার মাথায় হাত বুলিয়ে নিজে নিজে বললেন, কাল এর মা বাবাকে পাওয়া যাবে। কিন্তু সেই কাল আর কখনো আসেনি। এদিকে রাজু বড় হতে লাগল। সীমা মা তাকে পড়ানোর চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। রাজু জানত সীমা মা তার আসল মা নয়, তবুও তার জন্য সেই ছিল সবকিছু। যখন রাজুর বয়স 7 বছর হলো, সীমা মার শরীর খারাপ হতে শুরু করলো। প্রথমে সামান্য অসুস্থতা, তারপর গুরুতর। ওষুধের খরচ বাড়তে লাগলো।
একদিন রাজু বাজারে গেল। সেখানে এক চাওয়ালার সাথে দেখা করল। চাচা, আমার কাজ চাই। চাওয়ালা অবাক হলেন, এত ছোট বয়সে? রাজু তার গল্প শোনাল। চাওয়ালা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে বাবা, আমার চা বিক্রি করে যা টাকা পাবি অর্ধেক তোর আর অর্ধেক আমার। রাজু খুশিতে লাফিয়ে উঠল। এখন সে স্টেশন, বাজার এবং রাস্তায় চা বিক্রি করতে লাগল। যা টাকা পেত তা দিয়ে সীমামার ওষুধ আনত। সীমামার বুক গর্বে ভরে যেত, আমার ছেলেটা কত বুদ্ধিমান। আজকের দিনটি রাজুর জন্য সবচেয়ে খারাপ ছিল। পুলিশ সদস্যরা তাকে পিটিয়েছে, চা খেয়েছে কিন্তু টাকা দেয়নি। এখন সে কোন মুখে মায়ের সামনে যাবে? কিভাবে বলবে যে আজ ওষুধ আনতে পারেনি? বাড়ি পৌঁছলো তখন সারা শরীর ব্যথায় ভেঙে আসছিল। সীমামা বিছানায় শুয়ে দরজার দিকে তাকিয়ে ছেলের অপেক্ষায় ছিলেন। বাইরে পায়ের শব্দ শুনতেই তিনি উঠে বসলেন। বাবা, এ কি হাল করেছ নিজের? মা, আজ কিছু খারাপ লোকের সাথে দেখা হয়ে গিয়েছিল। সে একে একে সব কথা বলে দিল। কিভাবে পুলিশ সদস্যরা তার চা খেয়ে নিল, টাকা দিল না এবং তারপর অকারণে মারধর করল। যে সময় রাজু স্টেশনে মার খাচ্ছিল, ঠিক সেই সময়ে সেখানে আরও একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, দীপক পাণ্ডে। তিনি একজন স্থানীয় নিউজ চ্যানেলের রিপোর্টার ছিলেন। অন্য কোনো খবরের জন্য স্টেশনে এসেছিলেন, কিন্তু যা দেখলেন তা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। 3 জন পুলিশ সদস্য, একটি 10 বছরের শিশু, চা কেড়ে নেওয়া হচ্ছে, তারপর থাপ্পড়, হুমকি। দীপক কিছু না ভেবেই ক্যামেরা অন করলেন এবং সব রেকর্ড করে নিলেন। তিনি দেখলেন কিভাবে বাচ্চাটি কাঁদতে কাঁদতে সেখান থেকে পালালো এবং তিনি চুপচাপ তার পিছু নিলেন, এটা দেখার জন্য যে বাচ্চাটি আসলে কোথায় যায়। এই গল্প মানুষের কাছে পৌঁছানো উচিত, দীপক নিজে নিজে বললেন, নইলে এই শিশুটিও অন্য সব খবরের মতো হারিয়ে যাবে। পরের দিন তিনি সেই বস্তিতে পৌঁছালেন। সীমামা বিছানায় শুয়েছিলেন, রাজু পাশে বসেছিল। আমার নাম দীপক পাণ্ডে, আমি সাংবাদিক, তিনি বললেন। কাল আপনার ছেলের সাথে যা হয়েছে আমি সব দেখেছি। সীমামা এবং রাজু দুজনেই ভয় পেয়ে গেলেন। সাহেব, আমরা কোনো ভুল করিনি। দীপক হাসলেন। না বাবা, ভুল তোমার নয়, ভুল ওই মানুষগুলোর, যারা উর্দি পরে ন্যায় বিচার ভুলে গেছে। তারপর সীমামা তার গল্প শোনালেন। কিভাবে 8 বছর আগে তিনি এই শিশুটিকে মেলায় পেয়েছিলেন, কিভাবে তিনি তাকে নিজের কোলে তুলে নিয়ে মা হয়ে গিয়েছিলেন। দীপক বুঝে গেলেন এটি শুধু একটি ঘটনা নয়, এটি একটি অনেক বড় সত্য। সেই রাতেই দীপক পুরো রিপোর্ট তৈরি করলেন, ভিডিও এডিট করলেন। শিরোনাম তিনি লিখলেন, 10 বছরের রাজু অসুস্থ মায়ের ওষুধের জন্য চা বিক্রি করে। পুলিশ চা নিল, টাকা দিল না এবং নির্মমভাবে পিটালো। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, সব জায়গায়। 2 ঘন্টার মধ্যে ভিডিওটি ট্রেন্ডিং হতে লাগলো। মিডিয়া চ্যানেলগুলো জেগে উঠল। প্রতিটি বড় নিউজ চ্যানেলে এটাই খবর, নিষ্পাপ শিশুর সাথে অমানবিকতা। ওদিকে রাকেশ যাদব, মোহন সিং এবং মনোজ শর্মার ঘুম উড়ে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে এখন বিষয়টি হাতের বাইরে চলে গেছে। বিদেশি সংবাদপত্রেও ছাপা হতে লাগল, ইন্ডিয়ান পুলিশ ব্রুটালিটি অন 10-year-old বয়। সেই রাতেই হাজার হাজার কিলোমিটার দূরে জাজ সুনীল মেহতা একটি আন্তর্জাতিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থিত ছিলেন। স্টাফরা তাকে ভিডিওটি দেখালো। প্রথমে তিনি রেগে গিয়ে বললেন, এ কেমন বর্বরতা, একটি শিশুর সাথে এমন আচরণ। কিন্তু ভিডিওটি যত এগোতে লাগলো, স্ক্রিনে সীমামা বলছিলেন, এটি আমার ছেলে নয়, একে তো আমি মেলায় পেয়েছিলাম। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে তার টিমকে ফোন করলেন। আমাকে এক্ষুনি ওই শিশু এবং তার মায়ের কাছে পৌঁছতে হবে, যে সাহায্য প্রয়োজন অবিলম্বে করো। কারণ এখন তার মনে এক আশায় ভরা প্রশ্ন জন্ম নিয়েছে, এটি সেই শিশুটিই নয় তো যে 8 বছর আগে তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। পরের দিন সকালে জাজ মেহতার টিম সরাসরি রাজুর বাড়িতে পৌঁছল। আমি সোনু শর্মা, তিনি বললেন, জাজ সুনীল মেহতার টিম থেকে এসেছি। আমরা আপনার ঘটনার কথা জানতে পেরেছি। এটা শুনতেই সীমামা এবং রাজু দুজনেই ঘাবড়ে গেলেন। সাহেব, আমরা কোনো ভুল করিনি, রাজু ভয় পেতে পেতে বলল। সোনু সঙ্গে সঙ্গে তাকে আশ্বস্ত করলেন, না বাবা, ভুল তোমার নয়, ভুল ওই মানুষগুলোর, যারা উর্দি পড়ে ন্যায় বিচার ভুলে গেছে। তারপর তিনি বললেন, জাজ সাহেব খুব রাগান্বিত, তিনি পরিষ্কার আদেশ দিয়েছেন, আপনাদের সব রকম সাহায্য করা হবে। সোনুর নজর সীমা মার ওপর পড়ল। তাকে খুব দুর্বল দেখাচ্ছিল, শ্বাসও ঠিকমতো নিতে পারছিলেন না। তিনি তৎক্ষণাৎ জাজ মেহতাকে ফোন করলেন। স্যার,
মায়ের অবস্থা গুরুতর। ফোনের ওপাশ থেকে দেরি না করে উত্তর এলো, ওদের এখনই শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাও। সোনু সীমা মাকে বললেন, আন্টি, আপনাকে এখনই হাসপাতালে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে এলো। সীমা মাকে শহরের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো। পুরো চেকআপের পর ডাক্তাররা জানালেন রোগীর অবস্থা আশঙ্কাজনক, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। কোনো দেরি না করেই চিকিৎসা শুরু হলো। সেই সময় জাজ সুনীল মেহতার আরও একটি আদেশ এলো, ওই 3 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। আর কয়েক ঘন্টার মধ্যেই রাকেশ যাদব, মোহন সিং এবং মনোজ শর্মাকে সাসপেন্ড করা হলো। সোনু শর্মা রোজ হাসপাতালে আসতেন, সীমা মার খবর নিতেন, ওষুধের তথ্য নিতেন। জাজ সাহেবের কথা হলো, আপনাদের কোনো কিছুর অভাব হওয়া চলবে না। তিনি প্রতিবারই এটা বলতেন। এই আলোচনার মাঝেই সোনু সীমা মার কাছে রাজু সম্পর্কে আরও জানতে চাইলেন। আন্টি, এই বাচ্চাটি আপনি কিভাবে পেয়েছিলেন? সীমা মার চোখ ভিজে উঠল। তিনি 8 বছরের পুরনো গল্পটি আবার বললেন। সোনু তৎক্ষণাৎ জাজ মেহতাকে ফোন করলেন। স্যার, এই বাচ্চাটি এই মহিলার নিজের নয়, 8 বছর আগে মেলায় পাওয়া গিয়েছিল। সোনু, তিনি বললেন, দ্রুত বাচ্চার একটি পরিষ্কার ছবি পাঠাও এবং এটাও খুঁজে বের করো তার শরীরে কোনো বিশেষ চিহ্ন আছে কিনা। কিছুক্ষণের মধ্যেই রাজুর ছবি তার ফোনে পৌঁছে গেল। সোনু সীমা মাকে জিজ্ঞেস করলেন, আন্টি, এর শরীরে কি জন্মগত কোনো চিহ্ন আছে? সীমা মা সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ বাবা, এর ডান হাতের তালুতে একটি ছোট কালো চিহ্ন আছে, আর কপালেও একটি ছোট তিল আছে। সোনু এই কথাটি ফোনে পুনরায় বললেন। ওদিকে জাজ সুনীল মেহতার চোখ দিয়ে জল ঝরতে লাগল। এখন সন্দেহের কোনো অবকাশ রইল না। এটি আমার ছেলে, আমার রাজু। এই শব্দগুলো জাজ সুনীল মেহতার মুখ দিয়ে বের হতেই তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সোনু, আমি এক্ষুনি বের হচ্ছি, তিনি বললেন। কাউকে কিচ্ছু বলো না। কয়েক ঘন্টার মধ্যেই তিনি নিজের শহরে পৌঁছে গেলেন। সেই সময় ম্যাজিস্ট্রেট কোর্টে ওই 3 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে শুনানি শুরু হয়ে গিয়েছিল। কোর্ট রুমে নিস্তব্ধতা ছিল। ভিডিও প্রমাণ চালানো হলো। সাক্ষীদের জবানবন্দি নেওয়া হলো। সাংবাদিক দীপক পাণ্ডে স্পষ্ট ভাষায় বললেন, আমি নিজের চোখে দেখেছি যে এই 3 জন পুলিশকর্মী মিলে একটি 10 বছরের শিশুকে নির্মমভাবে পিটিয়েছে। তখনই কোর্টে আলোড়ন সৃষ্টি হল। জাজ সুনীল মেহতা ভেতরে ঢুকলেন। ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। স্যার, আপনি এখানে? জাজ সুনীল মেহতা শান্ত স্বরে বললেন, আমি শুধু এই কেসের কার্যক্রম দেখতে চাই। এই বিষয়টি আমার জন্যে খুব বিশেষ। পুরো কোর্ট অবাক হয়ে গেল। এত বড় জাজ, এত ছোট একটি কেসে। ম্যাজিস্ট্রেট পরবর্তী আদেশ দিলেন, এখন ভুক্তভোগী শিশু এবং তার মায়ের জবানবন্দি নেওয়া হবে। হাসপাতাল থেকে ফোন এলো। 1 ঘন্টা পর অ্যাম্বুলেন্স কোর্টের বাইরে থামল। সীমা মাকে হুইল চেয়ারে আনা হলো এবং রাজু তার সাথে কোর্টরুমে প্রবেশ করল। রাজু পা রাখা মাত্র জাজ সুনীল মেহতা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। একজন বিচারক, একজন চা বিক্রেতা শিশুর জন্য দাঁড়িয়ে গেলেন। মানুষজন কিছুই বুঝতে পারছিল না। রাজু ঘাবড়ে গেল। ম্যাজিস্ট্রেট নরম গলায় বললেন, ভয় পেও না বাবা, বলো তোমার সাথে কি হয়েছে। রাজু কাঁপা গলায় সব বলে দিল। কিভাবে চা কেড়ে নেওয়া হয়েছিল, টাকা নেওয়া হয়নি এবং কিভাবে তাকে মারা হয়েছিল। তারপর সীমামা বললেন, এটি আমার নিজের ছেলে নয়, 8 বছর আগে মেলায় পেয়েছিলাম। আমি একে ভগবানের দান মনে করে মানুষ করেছি। ও আমার ওষুধের জন্য পরিশ্রম করে, খুব ভালো ছেলে। এতটুকু শুনতেই জাজ সুনীল মেহতা নিজেকে সামলাতে পারলেন না। তিনি হঠাৎ দাঁড়িয়ে দ্রুত পায়ে রাজুর দিকে এগিয়ে গেলেন। পুরো কোর্ট স্তব্ধ হয়ে রইল। জাজ সাহেব, এ কি করছেন? তিনি রাজুর সামনে বসে পড়লেন। বাবা, একটু তোমার হাতের তালুটা দেখাও তো। রাজু হাত বাড়িয়ে দিল। তালুতে সেই ছোট কালো চিহ্ন। তারপর তিনি তার কপালের দিকে তাকালেন, সেই ছোট তিল। জাজ রাজুকে বুকে জড়িয়ে নিলেন। বাবা, আমি তোমার বাবা। 8 বছর ধরে তোমাকে খুঁজছিলাম। রাজু বিভ্রান্ত হয়ে পড়ল। কিন্তু আমার বাবা তো। সীমামা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, ইনি তোমার আসল বাবা। আমি তো শুধু তোমায় বড় করেছি। পুরো কোর্ট আবেগাপ্লুত হয়ে পড়ল।
জাজ সুনীল মেহতা সবাইকে জানালেন, 8 বছর আগে মেলায় আমার ছেলে হারিয়ে গিয়েছিল, আজ আমি ওকে ফিরে পেয়েছি। তারপর তিনি সীমামার পায়ে লুটিয়ে পড়লেন। আপনি আমার ছেলেকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছেন, আমি আপনার ঋণ কিভাবে শোধ করব? সীমামা ডুকরে কেঁদে উঠলেন। ছেলেটি আমার জীবন। জাজ সাহেব তার হাত ধরলেন। এখন থেকে আপনিও আমার মা, আমরা সবাই একসাথে থাকব। ওদিকে ওই 3 জন পুলিশ সদস্যের মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এখন তারা বুঝতে পেরেছিল যে শিশুটিকে তারা পিটিয়েছে সে কার ছেলে। ম্যাজিস্ট্রেট রায় শোনালেন। প্রধান আসামি রাকেশ যাদবকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। মোহন সিং এবং মনোজ শর্মাকে 3 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। নিজের রায়ে বিচারক বললেন, এটি শুধু একটি শিশুর প্রতি অবিচার নয়, এটি আমাদের পুরো সিস্টেমের উপর একটি প্রশ্ন। আইনের রক্ষকেরা যখন নিজেরা আইন ভাঙেন তখন তা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। মাঝে মাঝে ন্যায় বিচার শুধু সাজাই দেয় না, সে হারিয়ে যাওয়া সম্পর্কগুলোকেও ফিরিয়ে দেয়। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে।